আফগানিস্তানের মদতেই পাকিস্তানে ট্রেন জিম্মি করেছে বেলুচরা। অভিযোগ, পাক সরকারের কি চায় বিচ্ছিন্নতাবাদীরা। ৩০ দিনের যুদ্ধবিরতিতে রাজি ইউক্রেন, এখনো সাড়া নেই রাশিয়ার। পুতিন কি সহজে ছেড়ে দিবেন ইউক্রেনের বিশাল ভূখণ্ড? কোনো আলোচনা হবে না, ট্রাম্পকে এবার কড়া ভাষায় জানালেন ইরানের প্রেসিডেন্ট। আমেরিকাকে কি বলে সতর্ক করলেন তিনি? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। আফগানিস্তানের মদদেই পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে 400-রও বেশি যাত্রী সহ পুরো ট্রেন জিম্মি করেছে দেশটির বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচ লিবারেশন আর্মি। পাক নিরাপত্তা বাহিনীর অভিযানে শিশু ও নারী সহ 200-রও বেশি যাত্রীকে উদ্ধার করা হলেও এখনো জিম্মি অনেকে। প্রশ্ন উঠেছে, এই বেলুচ লিবারেশন আর্মি কারা? কেন তারা হামলা চালালো বেলুচরা? কি উদ্দেশ্য তাদের? আফগানিস্তান কি তাদের মদদ দিচ্ছে? বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। পাকিস্তানের কোয়েটা থেকে পেশোয়ারের উদ্দেশ্যে যাত্রা করেছিল একটি যাত্রীবাহী ট্রেন, যে ট্রেনের 9টি বগিতে ভ্রমণ করছিলেন 450 জনেরও বেশি যাত্রী। তবে হঠাৎ করেই যেন ওলটপালট হয়ে গেল সবকিছু। চলন্ত ট্রেনেই নির্বিচারে গুলি চালাতে শুরু করে সশস্ত্র হামলাকারীরা। এক পর্যায়ে ট্রেনে উঠে সেটির নিয়ন্ত্রণ নেয় তারা। ট্রেনে হামলার দায় স্বীকার করেছে বেলুচিস্তানের স্বাধীনতার দাবিতে কয়েক দশক ধরে আন্দোলন করে আসা সশস্ত্র গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি BLA। এক বিবৃতিতে BLA বলেছে, ট্রেনের জিম্মি যাত্রীদের উদ্ধার করতে যাওয়া অন্তত 20 জন সেনা নিহত হয়েছে। তারা দাবি করেছে তাদের প্রতিরোধের মুখে স্থলসেনারা পিছু হটতে বাধ্য হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, কেন এই অতর্কিত হামলা চালালো BLA, আর তাদের এমন সশস্ত্র কর্মকাণ্ডের পেছনে কারাই বা মদদ দিচ্ছে? মূলত পাকিস্তানে বেলুচদের স্বাধীনতার লড়াই বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনেরও অনেক আগে থেকেই শুরু হয়েছে। পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীনতা লাভ করার পর বেলুচিস্তানই এখন পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ। 1947 সালের দেশভাগের সময় এই প্রদেশটি পাকিস্তানের সঙ্গে যুক্ত হলেও বেলুচদের ছিল স্বাধীনতার তীব্র আকাঙ্ক্ষা। ভূ রাজনৈতিক কৌশলের বিবেচনায় পাকিস্তানের জন্য এই প্রদেশটি খুবই গুরুত্বপূর্ণ। এর দক্ষিণে আরব সাগর, পশ্চিম দিকে ইরান, আর উত্তর ও উত্তর পূর্ব দিকে আছে আফগানিস্তান। ফলে বেলুচদের স্বাধীনতার আন্দোলনকে বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ড হিসেবেই দেখে আসছে পাকিস্তান। বেলুচদের রাজনৈতিক নেতারা নিজেদের ভাগ্য পরিবর্তনের জন্য মুসলিম রাষ্ট্র পাকিস্তানের সঙ্গে একীভূত হয়, কিন্তু পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী পূর্ব পাকিস্তানের মতো বেলুচবাসীকেও নানাভাবে বঞ্চিত করে রেখেছে। ফলে বর্তমানে পাকিস্তানের অন্যান্য প্রদেশের তুলনায় বেলুচিস্তান উন্নয়নের দিক থেকে নানা ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। বাঙালিদের মতো বেলুচরাও তাই দীর্ঘদিন থেকেই স্বাধীনতার দাবিতে সোচ্চার। স্বাধীন বেলুচিস্তানের জন্য প্রতিবেশী ইরান ও আফগানিস্তানের সমর্থন প্রয়োজন, কিন্তু তারা কখনোই খাল কেটে কুমির আনতে চাইবে না। কেননা পাকিস্তানের বেলুচরা স্বাধীনতা অর্জন করলে ইরান ও আফগানিস্তানের বেলুচরা স্বাধীন বেলুচিস্তানে যোগ দিতে চাইবে। ফলে তারাও বিদ্রোহী হবে। তাই তারা কখনোই চাইবে না বেলুচিস্তান স্বাধীনতা লাভ করুক। তবে এক্ষেত্রে ভিন্ন অবস্থান ভারতের। হিন্দু সম্প্রদায়ের একটি বড় অংশের বসবাস বেলুচিস্তানে। বেলুচদের স্বাধীনতার জন্য ভারতীয়দের আওয়াজ বেশ জোরালো। এছাড়া স্বাধীন বেলুচিস্তানের জন্য বিভিন্ন সময় ভারতকে সহযোগিতার আহ্বান জানিয়েছে প্রদেশটির স্বাধীনতাকামী নেতারা। তবে স্বাধীনতাকামী বেলুচদের দমনে ভারতীয় মডেলই অনুসরণ করছে পাকিস্তান। জম্মু কাশ্মীরে যেমন করে ভারতীয় সেনাবাহিনীর প্রবল উপস্থিতি রয়েছে, বেলুচিস্তানেও তেমনি পাকিস্তানের সেনাবাহিনী দমন নীতি জারি রেখেছে। বেলুচদের অভিযোগ, পাকিস্তানের 1/3 গ্যাসের মজুদ বেলুচিস্তানে, কিন্তু প্রদেশটির অল্প কয়েকটি শহরে বিদ্যুৎ সরবরাহ আছে। বেলুচিস্তানে যে গ্যাস ও খনিজের বিশাল মজুদ রয়েছে, সেখান থেকে লাভবান হচ্ছে কেন্দ্রীয় সরকার, আর বঞ্চিত হচ্ছে বেলুচিস্তান। বেলুচদের প্রতি বৈষম্যের সর্বশেষ নমুনা গোয়াদার বন্দর। প্রদেশটির হাজার হাজার একর জমি অধিগ্রহণ করা হলেও বেলুচদের সেখানে সম্পৃক্ত করা হয়নি। এখন পর্যন্ত বেলুচিস্তানে স্বাধীনতার প্রশ্নে বেশ কয়েকবার সশস্ত্র সংঘাত হয়েছে, তবে প্রতিবারই নিষ্ঠুরভাবে এসব বিদ্রোহ দমন করা হয়। যদিও বেলুচদের স্বাধীনতার দাবি সারা বিশ্বের অন্যান্য অঞ্চলের মুক্তিকামী মানুষদের স্বাধীনতার দাবি থেকে কোনো অংশেই অন্যায্য নয়। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।
এবার নাটকীয় মোড় নিল ইউক্রেন রাশিয়া যুদ্ধ। যুক্তরাষ্ট্রের দেয়া ৩০ দিনের সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে কিয়েভ, কিন্তু এই সমঝোতায় কি সাড়া দেবে মস্কো? সৌদির জেদ্দায় ওয়াশিংটন কিয়েভের বৈঠক বদলে দিতে পারে কূটনৈতিক সমীকরণ। যুদ্ধবিরতি নিয়ে ইউক্রেনের ইতিবাচক সাড়া পেয়ে আবারও সাময়িক সহায়তা ও গোয়েন্দা তথ্য সরবরাহের পথ খুলে দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে যুদ্ধ বন্ধে ট্রাম্প প্রশাসনের নেওয়া পদক্ষেপ নিয়ে সন্দিহান অনেকে। তাদের প্রশ্ন, সাময়িক যুদ্ধবিরতি স্থায়ী শান্তিতে পরিণত হবে নাকি নতুন ফাঁদে পড়ছে ইউক্রেন? কি হবে রুশদের দখলে থাকা ইউক্রেনের বিশাল ভূখণ্ডের ভবিষ্যৎ? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। কখনো আমেরিকা, কখনো রাশিয়া, যুদ্ধের ডামাডোলে ইউক্রেন হয়ে উঠছে বিশ্বমোড়লদের খেলার পুতুল। দেশটির ভাগ্য কোন দিকে গড়াচ্ছে প্রতি মুহূর্তে সেটা নিয়ে দেখা দিচ্ছে নতুন অনিশ্চয়তা। সম্প্রতি যুক্তরাষ্ট্রের দেয়া ৩০ দিনের সাময়িক যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হয়েছে ইউক্রেন। গত ১১ই মার্চ সৌদি আরবের জেদ্দায় ওয়াশিংটন কিয়েভের মধ্যকার এক বৈঠকের পর সামনে আসলো এমন তথ্য। এর জেরে ইউক্রেনকে সামরিক সহায়তা ও গোয়েন্দা তথ্য সরবরাহের নিষেধাজ্ঞা উঠিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, ট্রাম্প জেলেনস্কির যুদ্ধবিরতি সমঝোতা কি মেনে নেবেন পুতিন? অচিরেই কি বন্ধ হতে যাচ্ছে ইউক্রেন রাশিয়ার চলমান লড়াই? গত ৩ বছর আগে ইউক্রেনে সর্বাত্মক হামলা শুরু করে রাশিয়া। চলমান যুদ্ধের জেরে গুরুত্বপূর্ণ ক্রিমিয়া অঞ্চলসহ ইউক্রেনের প্রায় ৫ ভাগের ১ ভাগ ভূখণ্ড এখন রুশদের দখলে। ওয়াশিংটন কিয়েভের যৌথ যুদ্ধবিরতি শেষ পর্যন্ত বাস্তবে রূপ নেবে কিনা তার পুরোটাই নির্ভর করছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপর। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে পাওয়া গেল এমন ইঙ্গিত। আমরা একটি প্রস্তাব দিয়েছি, সেটা ইউক্রেনীয়রা গ্রহণ করেছে। প্রস্তাবটি হচ্ছে একটি যুদ্ধবিরতি শুরু করা এবং অবিলম্বে আলোচনায় অংশ নেওয়া, যাতে করে স্থায়ী ও টেকসই কোনো উপায়ে চলমান সংঘাত শেষ করা যায়। সেই প্রস্তাবে বিবেচনা করা হবে ইউক্রেনীয়দের স্বার্থ, তাদের নিরাপত্তা ও জাতি হিসেবে তাদের উন্নত হওয়ার সামর্থ্যের মতো বিষয়। প্রস্তাবটি আমরা রাশিয়ানদের কাছে নিয়ে যাব। একই সাথে আমরা আশাবাদী তারা হ্যাঁ বলবে। শান্তির বিষয়ে রুশরা সম্মত হবে। বল এখন তাদের কোর্টে। আমি মনে করি ইউক্রেন একটি দৃঢ় পদক্ষেপ নিয়েছে, আর রাশিয়ানরাও এর প্রতিদান দেবে। সৌদি আরবের জেদ্দায় আয়োজিত বৈঠকটিকে যুদ্ধ বন্ধের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ মনে করছে আন্তর্জাতিক মহল। ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী, মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মতো হেভিওয়েট নেতারা আলোচনায় বসলেও সেখানে অংশ নেয়নি প্রেসিডেন্ট পুতিনের কোনো প্রতিনিধি। তবে রাশিয়ার কাছে প্রস্তাব নিয়ে গেলে সেটা ফেলবে না মস্কো, এই ব্যাপারে আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতিতে ইউক্রেন সম্মত হয়েছে, এখন আমাদের রাশিয়ার কাছে যেতে হবে। আশা করি রাষ্ট্রনেতা পুতিনও এতে সম্মত হবেন। চলমান ভয়াবহ যুদ্ধটি আমরা থামাতে পারি, যেখানে প্রতি সপ্তাহে কখনো কখনো ২-৩-৪ হাজার সেনার মৃত্যু ঘটে। আমি রিপোর্ট পেয়েছি, আর এসব সেনারা আমেরিকান নয়, বরং তারা ইউক্রেনীয় ও রুশ সৈন্য। আমরা সেই যুদ্ধের অবসান চাই। ইউক্রেন এতে সম্মত হয়েছে, আশা করি রাশিয়াও মেনে নেবে। আমরা যদি রাশিয়াকে মানাতে পারি তাহলে সেটা হবে দুর্দান্ত ব্যাপার। তবে যদি ব্যর্থ হই আর সবকিছু এভাবেই চলতে থাকে, তাহলে আরও অনেক মানুষ মারা যাবে। হোয়াইট হাউসে ট্রাম্প জেলেনস্কির নাটকীয় বৈঠকের পর ধারণা করা হয়েছিল শিগগিরই সহজ হবে না ওয়াশিংটন কিয়েভের সম্পর্ক। তবে ইউক্রেনের তরফ থেকে যুদ্ধবিরতি প্রস্তাবে ইতিবাচক সাড়া পেতেই ক্রমেই বদলে গেছে যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ড। এমনকি জেলেনস্কিকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানাতে প্রস্তুত বলেও মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পুতিন সম্মত হলে অচিরেই হয়তো থামবে যুদ্ধ, কিন্তু রাশিয়ার কাছে হারানো ভূখণ্ড কি ফিরে পাবে ইউক্রেন? সাময়িক যুদ্ধবিরতি কি গড়াবে স্থায়িত্বের দিকে? আগামীতে ঠিক কতটা নিরাপদে থাকবে জেলেনস্কির দেশ? এসব প্রশ্নের উত্তর জানতে হলে থাকতে হবে অপেক্ষায়। হাফিজুল ইসলাম, বাংলাভিশন। পরমাণু ইস্যুতে আমেরিকার সাথে কোনো ধরনের আলোচনা হবে না বলে এবার সাফ জানিয়ে দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। পরমাণু চুক্তির বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাঠানো চিঠির জবাবে কড়া ভাষায় ইরানের প্রেসিডেন্ট বলেন, ট্রাম্প যা ইচ্ছা তা করতে পারেন, তবে কোনো আলোচনা হবে না। এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন, তেহরানকে আলোচনার টেবিলে নিতে যুক্তরাষ্ট্রের কোনো ধরনের হুমকি কাজ করবে না। বিস্তারিত ডেস্ক রিপোর্টে।
সব জায়গায় প্রভাব বিস্তার করতে পারলেও ইরানের সাথে যেন পেরে উঠছেন না বিশ্বমোড়ল ডোনাল্ড ট্রাম্প। ইরানের সর্বোচ্চ নেতা খামেনির পর এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কোনো ধরনের আলোচনা না করার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, পেজেশকিয়ান বলেছেন, ট্রাম্প যা ইচ্ছা তা করতে পারেন, এতে কোনো ধরনের প্রভাব পড়বে না। ট্রাম্পের পাঠানো চিঠির জবাবে এমনটাই মন্তব্য করেছেন তিনি। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ইরান কোনো প্রকার হুমকির আওতায় যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করতে রাজি নয় বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এ সময় তিনি প্রেসিডেন্ট ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন, তিনি যা খুশি তা করতে পারেন। এর আগে ইরানকে একটি চিঠি পাঠিয়ে নতুন পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা শুরু করার আহ্বান জানানো হয়েছে বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পেজেশকিয়ানের উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রীয় গণমাধ্যম আরও জানায়, যুক্তরাষ্ট্রের দেওয়া নির্দেশনা ও হুমকি ইরানের জন্য মেনে নেওয়া সম্ভব নয়। তিনি ট্রাম্পের সঙ্গে কোনো ধরনের আলোচনা করবেন না, অর্থাৎ ট্রাম্প এখন নিজের ইচ্ছা অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারেন। গত শনিবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও স্পষ্টভাবে জানিয়ে দেন, তেহরানকে আলোচনার টেবিলে আনার জন্য কোনো ধরনের হুমকি কার্যকর হবে না। সে সময় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তেহরান মার্কিন প্রেসিডেন্টের কাছ থেকে পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনার জন্য কোনো চিঠি পায়নি। ইরানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে আয়াতুল্লাহ খামেনি বলেন, যুক্তরাষ্ট্রের মূল উদ্দেশ্য আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা নয়, বরং তারাই অঞ্চলে নিজেদের প্রভাব বিস্তার করতে চায়। এর আগে 2016 সালে প্রথমবারের মতো মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন ডোনাল্ড ট্রাম্প। এরপর তিনি তেহরানের সাথে 2015 সালে স্বাক্ষর করা পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে আনেন। তিনি 6টি বিশ্ব শক্তির সাথে করা চুক্তির শর্তগুলো বাতিল করেন ও পুনরায় নিষেধাজ্ঞা কার্যকর করেন। তবে ইরান 2019 সাল থেকে তার পারমাণবিক কার্যক্রম আরও ত্বরান্বিত করেছে। এবার তেহরানের সাথে চুক্তি করার সম্ভাবনা উন্মুক্ত রাখার কথা বললেও ট্রাম্প তার প্রথম মেয়াদে ইরানকে বিশ্ব অর্থনীতি থেকে আলাদা করতে ও দেশটির তেল রপ্তানি শূন্যের কোটায় নামিয়ে আনতে যে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি গ্রহণ করেছিলেন তা পুনরায় চালু করেছেন। এদিকে ফক্স বিজনেসের সাথে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানকে মোকাবিলা করার দুটি পন্থা রয়েছে। একদিকে সামরিক ব্যবস্থা নিতে হবে, অথবা তাদের সাথে একটি চুক্তি করতে হবে যাতে তেহরান পারমাণবিক অস্ত্র তৈরি করা থেকে বিরত থাকে। যদিও বহুদিন ধরে পারমাণবিক অস্ত্র তৈরির পরিকল্পনার কথা অস্বীকার করে আসছে ইরান, তবে ইরান নাটকীয়ভাবে 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণের গতি বাড়িয়েছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA। ইফাত জাহান, বাংলাভিশন। ইসরায়েলের বর্বরতা থামানোর দাবিতে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেয় গ্রেপ্তার ফিলিস্তিনি শিক্ষার্থী মাহমুদ খলিলের মুক্তির দাবিতে এবার আন্দোলনে নেমেছেন মার্কিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ইউনিভার্সিটি অফ কলম্বিয়ার লস অ্যাঞ্জেলস ক্যাম্পাসের শিক্ষার্থীরা মঙ্গলবার বিক্ষোভ মিছিল নিয়ে মাঠে নামে। ফিলিস্তিনের পক্ষে ব্যানার আর প্ল্যাকার্ড নিয়ে খলিলের মুক্তির দাবিতে স্লোগান দেন বিক্ষুব্ধরা। বিক্ষোভ মিছিলের শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকরাও অংশ নেন। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে অবিলম্বে খলিলের কারামুক্তির দাবি তুলেছেন তারা। মিছিলে সান ফ্রান্সিসকো স্টেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরাও অংশ নেন। বিক্ষোভ মিছিল হয়েছে জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টাতেও। ফিলিস্তিনিদের অধিকারের দাবিতে সোচ্চার কলম্বিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী মাহমুদ খলিলকে যুক্তরাষ্ট্র থেকে বিতাড়নের চেষ্টার তীব্র নিন্দা জানান মিছিলে অংশগ্রহণকারীরা। 2024 সালে গ্রিন কার্ড পাওয়া খলিলকে যুক্তরাষ্ট্র থেকে তাড়ানোর প্রক্রিয়া গত সোমবার আটকে দিয়ে বুধবার বিকেলে শুনানির তারিখ দিয়েছেন ম্যানহাটন জেলা আদালতের বিচারক জেসি ফরম্যান। বিচার প্রক্রিয়া চলাকালে খলিলকে লুইজিয়ানায় অভিবাসন প্রত্যাশীদের বিশেষ বন্দিশালায় রাখা হয়েছে। ইন্টারপোলের হাতে গ্রেপ্তার ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তেকে নেদারল্যান্ডসের হেগ শহরে আন্তর্জাতিক অপরাধ আদালত ICC-তে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে প্রেসিডেন্ট থাকাকালে মাদক বিরোধী যুদ্ধ পরিচালনার নামে 30,000 মানুষকে হত্যার অভিযোগ আছে। গাজায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা দিয়ে রেখেছে ICC। দুতার্তের গ্রেপ্তার বাস্তবায়নের ধারাবাহিকতায় এরপর নেতানিয়াহুকেও গ্রেপ্তার করা হবে কিনা আন্তর্জাতিক বিভিন্ন মহলে এ নিয়ে চলছে ব্যাপক জল্পনা। হিজল জোবাইরের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। আন্তর্জাতিক অপরাধ আদালত ICC-র নির্দেশে ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের গ্রেপ্তারের ঘটনায় বিশ্বব্যাপী চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এরই ধারাবাহিকতায় এরপর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকেও গ্রেপ্তার করা হবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে ব্যাপক কৌতূহল। মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগে মঙ্গলবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলা থেকে দুতার্তেকে গ্রেপ্তার করা হয়।
সে সময় কেবলই চীনের হংকং সফর শেষে ম্যানিলা এয়ারপোর্টে নামেন তিনি। তার বিরুদ্ধে আগে থেকেই গ্রেপ্তারি পরোয়ানা দিয়ে রেখেছিল আইসিসি। এরই মাঝে ইন্টারপোলের হাতে গ্রেপ্তার ৭৯ বছর বয়সী দুতার্তেকে নেদারল্যান্ডসের হেগ শহরে আইসিসিতে পাঠানো হয়েছে। ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন। সাবেক এই বিশ্বনেতাকে তথাকথিত মাদকের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার নামে মানবতাবিরোধী অপরাধ সংগঠনের অভিযোগে বিচারের মুখোমুখি হতে হবে। প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ২০১৬ থেকে ২০২২ সাল পর্যন্ত ফিলিপাইনের নেতৃত্ব দেন সাবেক মেয়র ও প্রসিকিউটর দুতার্তে। প্রেসিডেন্ট থাকাকালে তার নির্দেশে দেশ জুড়ে চালানো মাদক বিরোধী অভিযানে ১২,০০০ থেকে ৩০,০০০ মানুষকে হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে। ওইসব হত্যাকাণ্ডের জেরে বিশ্বজুড়ে নিন্দা ও সমালোচনার ঝড় ওঠে। বর্তমানে আইসিসি সেগুলো তদন্ত করছে। মূলত মাদক বিরোধী যুদ্ধের প্রচারণা চালিয়েই ২০১৬ সালে ক্ষমতায় বসেন দুতার্তে। ক্ষমতায় থাকাকালে তিনি বলেছিলেন, ম্যানিলা উপসাগরে মাদক ব্যবসায়ীদের এত বেশি মরদেহ ফেলা হবে যে মাছেরা সেগুলো খেয়ে মোটাতাজা হয়ে উঠবে। তবে তার বিরুদ্ধে ৩০,০০০ মানুষকে হত্যার অভিযোগ থাকলেও গ্রেফতার হওয়ার পর দুতার্তে বলেছেন তিনি আসলে জানেন না কি তার অপরাধ বা কোন অপরাধের ভিত্তিতে তাকে ধরা হয়েছে। কখনোই কোনো আইন লঙ্ঘন করেননি বলে দাবি তার। এদিকে দুতার্তের গ্রেপ্তারের পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাগ্যেও একই পরিণতি আছে কিনা তা নিয়ে চলছে আলোচনা সমালোচনা। গাজায় হত্যাকাণ্ড ও যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা দিয়ে রেখেছে আইসিসি। এবারে তাকে গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করার ব্যাপারে এই আদালত আরও তৎপর হতে পারে বলে অনেকের ধারণা। বিশ্লেষকরা বলছেন, বিশ্বের ১২৫টি দেশ আইসিসির সদস্য হলেও ইসরায়েল নিজেকে এর বাইরে রেখেছে। তবে আইসিসির সদস্যভুক্ত দেশগুলো ভ্রমণে গেলে যে কোনো মুহূর্তে গ্রেপ্তার হতে পারেন নেতানিয়াহু। এদিকে নেতানিয়াহুর ওপর খড়গহস্ত হওয়ায় আইসিসির ওপর ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মিত্রের পাশে দাঁড়াতে এরই মাঝে আইসিসির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন তিনি। তবে এত কিছুর পরও দুতার্তের মতো একজন বিশ্ব নেতাকে গ্রেপ্তারের প্রেক্ষাপটে আগামীতে নেতানিয়াহুর গ্রেপ্তার হওয়ার ব্যাপারে এক ধরনের আশাবাদ কাজ করছে। একই সাথে আইসিসির সক্ষমতার ওপরও আস্থা বাড়ছে বিশ্ববাসীর। হিজল জোবায়ের, বাংলা ভিশন। পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে বিশ্বের দেশে দেশে গড়ে উঠেছে বৈচিত্র্যময় আয়োজন। কোথাও সাহরির আগে কামান দাগানো, কোথাও ইফতারে ঐতিহ্যবাহী খাবারের সমারোহ, আবার কোথাও রাতভর মসজিদে ইবাদতে মশগুল থাকার অপূর্ব দৃশ্য। প্রতিটি অঞ্চলের রমজান পালনে রয়েছে নিজস্ব বৈশিষ্ট্য। এ নিয়ে ধারাবাহিক আয়োজন দেশে দেশে রমজান। এবারের পর্বে ভারত নিয়ে বিস্তারিত জানাচ্ছেন হাফেজুল ইসলাম। বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ ভারত। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতেই এখানে স্থাপিত হয় প্রথম মসজিদ। মুসলিম সংখ্যাগরিষ্ঠ না হলেও ভারতবর্ষে মুসলমানদের আছে হাজার বছরের ইতিহাস। সমৃদ্ধ ঐতিহ্যের দেশ ভারতে পবিত্র মাহে রমজান আসে রাজকীয় আমেজ নিয়ে। এখানকার এক এক রাজ্যে ইফতারে থাকে এক এক রকম আয়োজন। সুন্নত অনুসারে খেজুর দিয়ে ইফতার শুরু করেন ভারতীয় মুসলমানরা। বিভিন্ন ফলের শরবত, রুহ আফজা সহ থাকে নানা রকম পানীয়র ব্যবস্থা। গোটা ভারত জুড়ে ইফতারে আছে ভাজা পোড়া জাতীয় খাবারের প্রচলন। ইফতারে হালিম পছন্দ হায়দ্রাবাদের মুসলমানদের। কেরালা ও তামিলনাড়ুর মুসলমানরা ইফতার করেন মাংস, সবজি এবং পরিচ দিয়ে রান্না করা ঐতিহ্যবাহী খাবার নম্বু কাঞ্জি দিয়ে। দিল্লি সহ ভারতের উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং পশ্চিমবঙ্গের ইফতার টেবিলে থাকে খেজুর, ছোলা বুট, পেঁয়াজু, বেগুনি, আলুর চপের রাজত্ব। সাথে খাওয়া হয় হরেক রকম ফল, ফলের শরবত, দুধ, ডিম, দইয়ের মতো খাবার। মুঘল ঐতিহ্যের প্রভাবে ভারতীয় মুসলমানদের ইফতারে দেখা যায় কাবাবের সমাহার। নান রুটি, রুমালি রুটি ও পরোটা দিয়ে খাওয়া হয় টিক্কা, তান্দুরি, শামি, শিখ, বাটার কাবাব সহ বাহারি পদের আইটেম। ডাল বা সবজি দিয়ে বানানো পাকোড়া এবং দই বড়া ভারতীয় ইফতারের অন্যতম প্রসিদ্ধ খাবারের পদ। ইফতারের পর থাকে হায়দ্রাবাদি, বোম্বাই, মালাবাড়ি, দিল্লি বিরিয়ানি সহ প্রসিদ্ধ স্বাদের বিরিয়ানির ব্যবস্থা।
বিচিত্র স্বাদ আর কুজিনের দেশ ভারতে আছে নানা রকম মিষ্টি খাবারের প্রচলন। ফিরনি, জর্দা, শাহী টুকরা, গাজরের হালুয়া, জিলাপি, মালপোয়া, রাবড়ি, গোলাপজাম, রসমালাই ভারতীয় ইফতারের কিছু জনপ্রিয় মিষ্টান্ন। ভারতে মুসলমানদের ইফতারের আয়োজনে অংশ নেয় ভিন্ন ধর্মের মানুষ। কোথাও কোথাও মুসলিমদের সাথে মিলিয়ে রমজানে উপবাসেও থাকেন অনেক অমুসলিম। মাহে রমজানে মসজিদগুলোতে বাড়ে মুসল্লিদের ভিড়। দেশ জুড়ে আছে তারাবিতে কোরআন শরীফ খতম করার রেওয়াজ। কোথাও কোথাও আয়োজন করা হয় পবিত্র কোরআনের তাফসির মাহফিল। বহু সংস্কৃতির দেশ ভারতে শত বছর ধরে আছে ধর্ম, বর্ণ ও মতের ভিন্নতা। বিভিন্ন ইস্যু, ধর্মীয় বিভেদ ও রাজনৈতিক কারণে বর্তমানে কিছুটা প্রতিকূল পরিস্থিতিতে আছে ভারতের মুসলমানরা। এর মধ্যেও যথাযথ ধর্মীয় নিয়মে দেশটিতে পালিত হচ্ছে সিয়াম সাধনার মাস পবিত্র রমজান। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। পাকিস্তানের করাচিতে অবস্থিত বাহারিয়া গ্র্যান্ড মসজিদ স্থাপত্যের মহিমা এবং ধর্মীয় প্রশান্তির এক অপূর্ব নিদর্শন। শহরের কোলাহলের মাঝেও এটি শান্তি এবং আধ্যাত্মিকতার এক অনন্য প্রতীক। মুঘল এবং অটোমান স্থাপত্যশৈলীর মিশ্রণে নির্মিত এই মসজিদ উপমহাদেশের মুসলিম সম্প্রদায়ের জন্য এক আধ্যাত্মিক আশ্রয়স্থল। রমজানের বিশেষ আয়োজন। দেশে দেশে মসজিদের আজকের পর্বে থাকছে করাচির বাহারিয়া গ্র্যান্ড মসজিদ। পাকিস্তানের কেন্দ্র করাচিতে অবস্থিত স্থাপত্যের মহিমা এবং ধর্মীয় প্রশান্তির এক অপূর্ব নিদর্শন বাহারিয়া গ্র্যান্ড মসজিদ। শহরের কোলাহলের মধ্যেও সব মহিমায় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে মসজিদটি। এটি একই সঙ্গে দেশটির মুসলিম সম্প্রদায়ের জন্য এক বিশেষ স্থাপনা ও এই মহাদেশের সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। ৬০,০০০ বর্গফুট জুড়ে বিস্তৃত বাহারিয়া গ্র্যান্ড মসজিদটি পাকিস্তানের বৃহত্তম মসজিদগুলির মধ্যে একটি, যাতে একসঙ্গে ২৫,০০০-এরও বেশি মুসল্লি নামাজ আদায় করতে পারেন। এর স্থাপত্য নকশা অনেকটা মুঘল এবং অটোমান শৈলীকে প্রতিফলিত করে। এর নকশায় একই সঙ্গে ফুটে উঠেছে সমসাময়িক ও প্রাচীন বৈশিষ্ট্য। মসজিদের সামনের ভাগে জটিল মার্বেলের ইনলে, অলঙ্কৃত ক্যালিগ্রাফি এবং সূক্ষ্ম জ্যামিতিক নকশা রয়েছে, যা সবই দক্ষ কারিগরদের দ্বারা নিপুণভাবে তৈরি করা হয়েছে। এর সুউচ্চ মিনারগুলি দেখলে মনে হবে যেন তারা সোজা চলে গেছে আকাশের দিকে। তবে সম্ভবত মসজিদটির সবচেয়ে মনোমুগ্ধকর বৈশিষ্ট্য হল এর ধর্মীয় তাৎপর্য। মুসল্লিরা যখন এর পবিত্র নামাজ হলে জড়ো হন, তারা ইসলামের নিরবধি শিক্ষায় সান্ত্বনা খুঁজে পান। করাচির মতো একটি জমজমাট মহানগরে বাহারিয়া গ্র্যান্ড মসজিদটি আশা এবং প্রশান্তির একটি প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে। এর সুউচ্চ মিনার এবং মহিমান্বিত গম্বুজগুলি বিশ্বাসের স্থায়ী সৌন্দর্য এবং মানুষের সৃজনশীলতার স্থায়ী শক্তির স্মারক হিসেবে কাজ করে। বাহারিয়া গ্র্যান্ড মসজিদ কেবল নামাজের স্থানই নয়, বরং তার চেয়েও বেশি কিছু। এটি একতা, ধর্মীয় বন্ধন এবং স্থাপত্য বিষয়ের প্রতীক, যা করাচির সাংস্কৃতিক দৃশ্যপটকে সমৃদ্ধ করে এবং আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করে। ইমরান মাহমুদ, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো। সাথে থাকায় ধন্যবাদ।